নমস্কার, রাই বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের বলেছিলাম যে আমরা ভোট পরিক্রমা চালাবো, সেই ভোট পরিক্রমা শুরু হয়ে গেছে। আজকে আমাদের অতিথি সিপিআইএমের টালিগঞ্জের প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস। সেই পার্থপ্রতিম বিশ্বাসের সাথে আমরা কথা বলবো। একজন হেভিওয়েট প্রার্থী তৃণমূলের অরূপ বিশ্বাস, একাধারে মন্ত্রী। আপনি জানেন অরূপ বিশ্বাসের ভোট কৌশল অদম্য, তাকে প্রায় হারানো যায় না, এরকমই একটা প্রবাদ আছে। প্রথমত টালিগঞ্জ সিট হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সিট, এটা ভাবার কোনো কারণ নেই। স্বাধীনতার পর যত ভোট হয়েছে তাতে তৃণমূল যা জয়ী হয়েছে তার অন্তত পক্ষে 1.5 গুণ বেশি বার জয়ী হয়েছে বামেরা। এই নিয়ে টালিগঞ্জ সিটে কোনো সংশয় থাকার কথা না। দ্বিতীয় অংশ হচ্ছে যে রাজ্যের শাসক দলের উন্নয়নে যদি মুগ্ধ হয়ে থাকে যে মানুষেরা, তারা তৃণমূলকে এবারও ভোট দেবে। আর যারা হয়নি, অর্থাৎ ইতিবাচক পরিবর্তন যারা চেয়েছিল তৃণমূলের কাছ থেকে দেখতে, যা চেয়েছিল জীবনের যে ক্ষেত্রে, যদি তাদের সেই ইতিবাচক পরিবর্তন না হয় তাহলে তৃণমূলের বিরুদ্ধেই যাবে। এটাই হচ্ছে যে খুব সহজ সরল অঙ্ক, এই নিয়ে কোনো ধোঁয়াশা থাকার কথা না। বিশেষত রাজ্যের উন্নয়নের যদি কিছু হয়ে থাকে, তার যেরকম ভাগিদার হন রাজ্যের মন্ত্রিসভার সমস্ত সদস্য, ফলে ব্যর্থতার দায়ভারও হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের রয়েছে। ফলে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য রাজ্যের মন্ত্রিসভার। ফলে গত 15 বছরের সার্বিকভাবে গোটা রাজ্য জুড়ে যে ব্যর্থতা আমরা অন্তত মনে করি সাধারণ মানুষের অভিজ্ঞতার নিরিখে ঘটে চলেছে, তাতে তৃণমূল কংগ্রেসের এখন হচ্ছে ভাটার টান। 11 সালে যে তৃণমূল এসেছিল জোয়ারের জলে ভেসে, এখন হচ্ছে যে তাদের উত্থানের সময় নয়, পতনের সময়। ফলে এটা কতটা যে এই পতনের সময় এগিয়ে আসছে, এটা স্বয়ং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, মুখ্যমন্ত্রীরা পরিষ্কার করেছেন। ভোট ঘোষণার 48 ঘন্টা আগেও নতুন প্রকল্প এবং ভাতা ঘোষণা করতে হয়, যে সরকার বলেছিলেন যে 90% কাজ হয়ে গেছে। ফলে মানুষের বুঝতে অসুবিধা হয় না যে আসলে এই সরকার গত 15 বছর ধরে মানুষকে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব কম হয়েছে। যেমন শিল্প, যে আমাদের রাজ্যে সরকার আসার পর একটা বড় কারখানা রাজ্যে তৈরি হয়নি, যেটা তৃণমূল কংগ্রেস দেখাতে পারবে যেখানে একলপ্তে সকাল বিকেল মিলিয়ে 400 লোক কাজ করে। কোথায়? আমাদের গোটা এই যে সেক্টর 5 যে অঞ্চলটা ছিল বামেদের সময় শিল্প তালুক হিসাবে গড়ে উঠেছিল, সেই শিল্পের জমিতে এখন দুর্গাঙ্গন হচ্ছে। শিলিগুড়িতে শিল্পের তালুক যেগুলো তৈরি হয়েছিল, সেখানে এখন মহাকাল মন্দিরের চেষ্টা চলছে। ফলে এখন তো শিল্পের বদলে হচ্ছে মন্দির মসজিদের রাজনীতি রাজ্য জুড়ে বেশি হচ্ছে, এবং সেটা তৃণমূল কংগ্রেস বিজেপি উভয়ই চাইছে। কিন্তু তাতে মার খাচ্ছে হচ্ছে যে আমাদের একটা বড় অংশের মানুষের জীবন জীবিকার ইস্যু, অর্থাৎ সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কাজ, কর্মসংস্থান, কৃষি সব হারিয়ে যাচ্ছে এই খালি হচ্ছে যে এই ধর্মের রাজনীতির আবহে। এর কোথাও ইতি টানতে হবে, মানুষ সেই পথেই যাচ্ছেন বলে আমার বিশ্বাস। আপনার দিক থেকে কতটা পজিটিভ মনে হচ্ছে 8 বিধানসভার আগের থেকে এবারের বিধানসভা কি মনে হচ্ছে? আবার বললাম যে যত দিন গেছে, অর্থাৎ তৃণমূল যখন প্রথমবার এসেছিল তখন তো তৃণমূলের প্রতি মানুষের আস্থা ছিল। তৃণমূল এবার যখন চতুর্থবারের জন্য আসতে চলেছে বলে দাবি করছে, তখন তৃণমূলের পক্ষে সেই বৈতরণী পার হওয়া সবচেয়ে কঠিন। ফলে আমরা আশাবাদী অনেকটাই এই কারণের জন্যে যে তৃণমূলের বিপক্ষে থাকার যে সুযোগ পেয়েছিল বিরোধী দল হিসাবে বিজেপি, তারা কি সেটা পালন করতে পারলো? গত 5 বছরে 21 সাল থেকে 26 সাল পর্যন্ত 19-এ মানুষ ঢেলে ভোট দিয়েছিল বিজেপিকে, 21-এও ভোট দিয়েছে, বিজেপি পারলো না। এবং এমন অবস্থা হলো যে টালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী যিনি হলেন, যে বাবুল সুপ্রিয়, তিনি হচ্ছে ভোট হওয়ার 1-1.5 বছরের মধ্যে বিজেপি ছেড়েই দিলেন। ফলে মানুষ ভরসা করে কাকে ভোট দেবে? ফলে তৃণমূলের বিরুদ্ধে যদি পদ্মফুলকে যে মানুষরা মনে করেছিলেন টাইট দিতে পারবে, তারা তো এখন দেখতে পাচ্ছেন যে গত 5 বছর ধরে তৃণমূলের নেতা, মন্ত্রী, কর্মীরা যারা দুর্নীতির সাথে সবচেয়ে বেশি যুক্ত, যাদের জেলে থাকার কথা, তারা হচ্ছে কলার তুলে ঘুরে বেড়াতে পারছেন একটাই কারণের জন্য, যে কেন্দ্রীয় সংস্থাগুলো যেগুলো আছে তাদের সাথে সব বোঝাপড়া হয়ে গেছে, লোকে সেটাকে সেটিং বলছে। ফলে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সবসময় বলতেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, বিজেপির 1 নম্বর লিডার, ফলে তারা এই দেশে 11 বছর ক্ষমতায় থাকার পর তৃণমূলের গত 11 বছরের যত অপরাধ অন্যায় সেগুলো যদি সব স্খালন হয়ে যায়, তাহলে মানুষ বুঝতে পারছে না যে আসলে বিজেপি দিয়ে তৃণমূলকে টাইট দেওয়া যাবে না। তৃণমূলের বিরোধিতার জন্য দরকার আসলে বাম বিকল্প। মানুষ বিজেপিকে সুযোগ দিয়েছিল, বিজেপিকে বুঝতে চেয়েছিল, কিছু মানুষ সত্যি ভোট দিয়েছিল, এমনকি বামেদেরও কিছু মানুষ সমর্থক ভোট দিয়েছিল। কিন্তু এবার সেই ভুল ভাঙছে মানুষের। মানুষ, আবার বলছি, যে বামেদের প্রতি যে ভরসার জায়গাটা ছিল অতীতে, সাময়িকভাবে যে ভরসাটা চলে গেছিলো, আবার সেই ভরসা ফিরছে। এবারে
পানিহাটিতে অভয়ার মা যে সারা দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল সেই অভয়ার মৃত্যু নিয়ে, দুর্নীতি নিয়ে, সেই অভয়ার মা বিজেপিরই প্রার্থী হয়েছেন। এবং আপনাদের যে আরেকজন যিনি জেল খেটেছেন কলতান দাশগুপ্ত, এই অভয়া নিয়ে সে অভয়ার বিরুদ্ধেই প্রার্থী হয়েছেন। কিভাবে দেখছেন এটাকে, জনসাধারণের সামনে কিভাবে রাখছেন? দেখুন, অভয়ার মৃত্যু আমাদের রাজ্যের স্বাধীনতার পর থেকে অন্যতম জঘন্য খুন, অপরাধ বলতে যা বোঝায়, এবং প্রাতিষ্ঠানিক অপরাধ, যে অপরাধের মধ্যে রাজ্যের শাসক, রাজ্যের সরকার, পুলিশ প্রশাসন সবাই যুক্ত হয়ে গেছিল। এবং তার বিরুদ্ধে, এই হত্যার বিরুদ্ধে যে রিয়াকশানস, সেটা শুধু রাজ্যে নয়, শুধু শহরে নয়, গোটা দেশে, গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় হয়েছে। ছিল আসলে এই সরকারের, এই যে সরকারের যে প্রাতিষ্ঠানিক অপরাধ, ষড়যন্ত্র, তার বিরুদ্ধে ছিল সেই আন্দোলন মানুষের। এখন যদি প্রশ্ন করেন সেই আন্দোলন কি ভোতা হয়ে গেছে? হয়নি, এখনও আছে, মানুষের মনের গভীরে রয়ে গেছে। ফলে এই আন্দোলনের প্রোডাক্ট হচ্ছে অভয়া। অভয়া যে নামটা এই আন্দোলন থেকেই উঠে আসা। ফলে সেই অভয়ার মা বাবা, তারা হচ্ছে জেনেটিক্যালি তার নিশ্চয়ই বাবা মা, কিন্তু অভয়ার মৃত্যুর পর গোটা সমাজ যেভাবে আলোড়িত হয়েছিল, যে আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলনের কুশীলব যারা ছিলেন তাদের মধ্যেই একজন হচ্ছেন যে আমাদের ডিওয়াইএফআইয়ের সবচেয়ে কর্মী কলতান দাশগুপ্ত। ফলে এই কারণেই বলছি যে প্রার্থী যে কেউ হতে পারেন, অভয়ার মা প্রার্থী হতে পারেন, এ নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি যখন প্রার্থী হচ্ছেন, যে প্রশ্নগুলোর উত্তর তাকে দিতে হবে, তিনি তখন প্রত্যেকটা সভায় এসে বলেছিলেন যে সিবিআই তার মেয়ের বিচার নিয়ে হচ্ছে ছেলেখেলা করেছে, সিবিআই তদন্ত এগোতে চাইছে না। ফলে সিবিআইয়ের প্রতি তার যে ক্ষোভ ছিল, অমিত শাহর সাথে তিনি দেখা করতে চেয়েছিলেন, কাজ পর্যন্ত তিনি দেখা করতে পারেননি। ফলে কার্যত তার প্রতি কথায় তখন রাজ্যের সরকারকে তিনি যেমন দূষেছেন সঙ্গত কারণেই, তখন সঙ্গত কারণেই তিনি দূষেছিলেন বিজেপির সরকারকেও। কিন্তু কী এমন ঘটনা ঘটলো যে এই সময়কালে যে তিনি বিজেপির প্রার্থী হলেন, এই প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। ফলে কলতানরা যে পথে ছিলেন এখনও সে পথে আছেন, অর্থাৎ অভয়ার মৃত্যুর বিচার চাই, এই দাবিতে যারা সোচ্চার তখনও ছিলেন, আজও আছেন। তাদের মধ্যে একজন কলতান, এবং আমরা বামপন্থীরা আজও আছি। এবং আমরা চাই যে এই সেটিংয়ের রাজনীতি না। আবারও বললাম, তদন্তকারী সংস্থা কী কারণের জন্য তদন্ত মাঝপথে বন্ধ করে দেয়, সেটা অভয়া থেকে শুরু করে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গরু, কয়লা খাদান, সব কিছুতেই যে এই যে তদন্ত কেন থেমে যায়, এই রহস্যটা তো উন্মোচিত হতে হবে। এবং সেই রহস্য উন্মোচন করতে গেলে বিজেপির নৌকায় চড়ে করা যাবে না। কিন্তু উনি তো বলছেন বিজেপিতে গিয়েই সেটা একটা ভালো জায়গা, এবং উনি বিচার ছিনিয়ে আনবেন। এটাকে কিভাবে বিশ্লেষণ দেবেন? বিজেপিতে গিয়ে যদি বিচার ছিনিয়ে আনতে পারতেন, তার আগে তো পশ্চিমবঙ্গের 6 কোটি 7 কোটি ভোটার যারা অতীতে ভোট দিয়েছেন, বিজেপিকেও যারা ভোট দিয়েছিলেন, তারা তো এটাই চেয়েছিলেন যে রাজ্যে যে অনাচার চলছে বিজেপি সেটা সুরাহা করবে। অর্থাৎ ওই বলছি, চিটফান্ডের যারা ধরা পড়েছিলেন, সে একেবারে তৃণমূলের নেতা, তৃণমূল থেকে এখন চলে গেছেন শুভেন্দু অধিকারী ওদিকে, তাহলে ববি হাকিম থেকে শুরু করে মুকুল রায়, কে ছিলেন না, একটা ধরা পড়েছেন অলরেডি, নারদায় একজনও ধরা পড়েননি। যত দুর্নীতি, আমি বলছি যে এই যে আবাস কেলেঙ্কারিতে যুক্ত নেতামন্ত্রীরা না, আচ্ছা, এরপরে রেশনে জ্যোতিপ্রিয় মল্লিক, এরা আবার প্রার্থীও হয়ে যাচ্ছেন। ফলে এই যে, এবং দল বদল করছেন, যে শুভেন্দু অধিকারী যিনি অভিযুক্ত ছিলেন নারদা মামলায়, তিনি যদি চলে যান বিজেপিতে, এবং তারপরেও যদি কেউ মনে করেন যে বিজেপিতে গেলে নারদা মামলায় সুবিচার হবে, তিনি তো যুক্তির কথা বলছেন না, আর যাই হোক না কেন। ফলে এরকমভাবে আপনি দেখতে পাবেন যে একটার পর একটা নাম, যারা একসময় তৃণমূলে থেকে অপরাধ করেছে তারা বিজেপিতে যাচ্ছে। মুকুল রায়, তিনি প্রয়াত হয়েছেন, আজ নেই, তিনি চলে গেছিলেন বিজেপিতে, তা তিনি নেই। ফলে আপনি বিজেপিতে গিয়ে তৃণমূলের দুর্নীতির বিচার চাইবেন, এটা হচ্ছে যে সবচেয়ে বড় রসিকতা 2026 সালে। রসিকতা বলছেন? আবার বলছি, বিজেপিতে গিয়ে কোনো দিন আজ পর্যন্ত কোনো মানুষ কারোর ন্যায় বিচার পেয়েছে ভারতবর্ষে, এই ঘটনা ঘটেনি। এবং বিশেষ গুজরাটের মানুষ থেকে শুরু করে যে পরিবর্তন গুজরাটে হয়েছিল, সেখানেও মানুষ অনেকে ভেবেছিলেন বিজেপিকে ভোট দিলে ন্যায় বিচার হবে, সে হয়নি। বিজেপি ডবল ইঞ্জিন সরকার যতগুলো রাজ্যে চলছে, সেখানে যে অ্যামাউন্ট অফ দুর্নীতি, উত্তরপ্রদেশ, পাশের রাজ্য অসম থেকে শুরু করে ত্রিপুরা, তো ভেবেছিলেন অনেক মানুষ যে বিজেপিকে ভোট দিলে যে আমরা উন্নত সময় দেখতে পাবো, ভালো বিচার পাবো। কোথায়? সমস্ত প্রহসন, সমস্ত কথা, প্রতিশ্রুতি, সেগুলো ভঙ্গ করেছে। এবং আমাদের এখানে যদি 34% পঞ্চায়েতের ভোট লুট হয়, বা সিট যদি আনকন্টেস্টেড যায়, বিজেপি যেখানে ক্ষমতায় আছে ত্রিপুরায় 90% যায়। ফলে একটা কথা পরিষ্কার থাকা উচিত, যে বিজেপিকে ভোট দিয়ে বিজেপির সরকারের কাছ থেকে যদি মানুষ কোনো ন্যায় বিচার এনশিওর করতে পারতো। আমি একটা উদাহরণ দেখতে চাই, যে গত 10 বছরে বিজেপি কেম ইন পাওয়ার ইন 2014, আজ 2026, এই 12 বছরে একটি দৃষ্টান্ত চাই, যেখানে দাঁড়িয়ে যে এই রাজ্যে তৃণমূলের নেতাকর্মীদের করা অন্যায়ের ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে এবং তার বিচার হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, জেল খাটছে। একটাও নেই।
ফলে এই মিথ ভেঙে গেছে। বিজেপি হচ্ছে যে তৃণমূলকে টাইট দেবে, এটা ভেবে যারা এই নাট বোল্ট ডিজাইন করেছিলেন তারা বুঝছেন যে এটা কাটা নাট, ওটা যত ঘোরাবেন দেখে মনে হয় টাইট হচ্ছে কিন্তু হবে না, এক জায়গায় ঘুরতে থাকছে। ফলে মানুষকে আসলে ওরা এভাবেই কী বলবো প্রতারিত করছেন বিজেপি এবং তৃণমূল। এবং যারা এখনও পর্যন্ত ভুল বুঝেছেন তাদের কাছে আমাদের আবেদন যে তারা তৃণমূল বিজেপির এই কী বলবো প্রতারণার চক্র, এই ছায়াযুদ্ধের মধ্যে ঢুকবেন না। বিজেপি তৃণমূলের হাত থেকে বাঁচাতে পারবে না, তৃণমূলের প্রত্যেকটি অন্যায়ের সাথে বিজেপিকেও আপোষ করে থাকতে হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। ফলে আমার বলছি যে অভয়ের মা আমি বিবেচনা করতে বলবো ভবিষ্যতে তিনি যে কাজ করলেন, যে পথে গেলেন সেটা ঠিক ছিল কিনা অভিজ্ঞতা নিরিখেই তিনি মিলিয়ে দেখবেন। নারায়ণ ব্যানার্জি তো বলছেন সিপিএমের প্রার্থীটাই তুলে নিতে। নারায়ণবাবু রাজনৈতিক বোধ বিবেচনার দ্বারা উনি হচ্ছে চালিত হচ্ছেন। ফলে তাহলে তো এরকম বলতে পারি যে 2016 সালের বিধানসভা নির্বাচনে এই ঘটনা ঘটেছিল, ট্রায়াঙ্গুলার ফাইটে। সেখানে বিজেপির প্রার্থীরা বামেদের এরকম 50 থেকে 52টা আসন ছিল, যেখানে 500 থেকে 5000 ভোটে আমরা হেরেছিলাম। সেখানে হচ্ছে যে বিজেপি ভোট কাটুয়ার ভূমিকা নিয়েছিল। বিজেপি না থাকলে ওই সিট আমরা জিতে যাই, এবং ওই সিট যদি আমরা জিতি দ্বিতীয়বার আমরা সরকারও করে ফেলতে পারতাম। ফলে যে এই যে নাম্বার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ ফাইট ত্রিপাক্ষিক হলেই বলতে হবে যে 3 নম্বর লোককে তুলে নাও, এই যুক্তি যারা দেন তাদের হচ্ছে যে আমি বলবো সব রাজ্যে একবার করে ঘুরে ঘুরে দেখে আসবে। এসআইআরে আসবো। এসআইআরে আপনারা 60 লক্ষ মানুষ, সেখান থেকে কিছু মানুষকে এখনও আনা গেছে, এবং তৃণমূলের যে ভোটার লিস্ট তৈরি ছিল সেখানে বহু মানুষ ফলস ভোট, মৃত ভোটার দেখা গেছে। এখানে কি আপনাদের কিছু সুবিধা হবে? দেখুন, আমরা বারবার বলে এসেছি যে ভোট যখন হবে একটা শুদ্ধ তালিকার ভিত্তিতে, ভোটার তালিকার ভিত্তিতে, এসআইআর ইনফ্যাক্ট কার্যত সেটাই হচ্ছে মূল কাজ। অর্থাৎ ডেড ভোট যারা, লেফট ভোট যারা, ডুপ্লিকেট ভোট যারা, এগুলোকে এলিমিনেট করে একটা বিশুদ্ধ ভোটার লিস্ট তৈরি করা। কিন্তু তার পরিবর্তে ইলেকশন কমিশন যেটা হলেন, তারাও আসলে প্রায় আমাদের কেন্দ্রের শাসক দল বিজেপির টোটকায় হচ্ছে যে তারা কাজ করতে শুরু করলেন। তারা যেরকম টার্গেট সেট করে দিচ্ছিল, শুভেন্দু অধিকারীর মতো লোকেরা 1 কোটি মানুষের নাম বাদ যাবে, 1 কোটি লোকের নাম বাদ যাবে। কার্যত দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনও যেন সেই টার্গেটটাকে সেট করার জন্যে তারা এগোচ্ছেন, এবং এত পরিকল্পনার অভাব, প্রযুক্তির অভাব, সব মিলিয়েই তো বোঝা যাচ্ছে যে ফার্স্ট রাউন্ডে ইলেকশন কমিশন অন্তত ভয়হীন ভোট করাতে ব্যর্থ হয়েছেন। কারণ যে লিস্ট তারা বের করেছেন তাতে 60 লক্ষ মানুষ এখনও পর্যন্ত ভোটের ভয় নিয়ে জীবনযাপন করছেন। এর মধ্যে এসআইআরের পর সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, সেখানে শোনা যাচ্ছে প্রায় 8 লক্ষ মানুষের নাম কাটা যাচ্ছে, এবং এই যে যাদের নাম কাটা যাচ্ছে তাদের ভবিষ্যৎ কী, তারা আমাদের দেশে থাকতে পারবেন কি না, বা এই ট্রাইব্যুনালে সেটা বিচার হবে না প্রহসন হবে, কিভাবে ট্রাইব্যুনাল, কবে, সব মিলিয়ে একটা ভোটের যে জট তৈরি করেছে, এটার জন্য এক্সক্লুসিভলি প্রথম দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। দে হ্যাভ মিজারেবলি ফেল্ড, এবং নির্বাচন কমিশন যাদের দ্বারা চালিত হচ্ছেন, যাদের বুদ্ধিতে, দায় তাদেরও। অর্থাৎ বিজেপির স্বার্থ পূরণ করতে গিয়ে যদি এই জট নির্বাচন কমিশন পাকিয়ে থাকেন, তারা ক্ষমাহীন অপরাধ করেছেন। এবং তৃতীয় হচ্ছে যে আমাদের রাজ্যের শাসক দল, তারাও হচ্ছে এখন কোনোভাবেই ওই বাদ পড়ে যাওয়া সংখ্যালঘু, মতুয়া, তপশিলি মানুষের জন্যে কুমিরের কান্না কাঁদছেন, এইটাও হচ্ছে যে লোককে বোঝাতে পারবেন না। কেন তারাই প্রথম থেকে এসআইআরের বিরোধিতা করেছিলেন রাজ্যে, যে তারা বলেছিলেন যে একটা লোকের যেন নাম বাদ না যায়। আমার পয়েন্ট কিন্তু সেটা না, একটা লোকের নাম কেন বাদ যাবে না? যারা মারা গেছেন বাদ যাবে, যারা লেফট তাদের নাম বাদ যাবে, ডুপ্লিকেট থাকলে বাদ যাবে। ফলে এইবার তৃণমূল কংগ্রেস বলেছিলেন যে বিএলওদের বেঁধে রাখুন, গাছে করে রাখুন, ডেটা এন্ট্রি অপারেটর দেননি, সরকারি কর্মীদের দেননি, আধিকারিক দেননি। ফলে তারাও এই গোটা ব্যবস্থাটায় নির্বাচন কমিশনের যেরকম পরিকল্পনার অভাব ছিল, প্রযুক্তির অভাব ছিল, তার সাথে আরও জিনিস জট পাকিয়ে দিয়েছে আমাদের এই রাজ্যের সরকার। তার যে প্রশাসনিক সাহায্যের হাত বাড়ানোর কথা ছিল সেটা তারা দেয়নি। 2002 সালে বামফ্রন্ট সরকার ছিল এই রাজ্যে, তখনও এসআইআর হয়েছিল, কোথাও কোনো জট পাকেনি। আমি বলছি যে এবারও আবার বলছি না, আমি বলছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তখন হয়েছে। ফলে আবার বলছি যে সেই সময় দাঁড়িয়ে হচ্ছে বহু লোকের নাম বাদ গেছে, কয়েক লক্ষ মানুষের নাম। এরপরে বামফ্রন্ট সবচেয়ে বেশি ভোটে জিতে এসেছিল 2002-এর পরের যে ভোটগুলো হয়েছিল, তারপর 2004, 2006 এক্ষেত্রে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে তখনও কখনও রাজ্যে এসআইআর নিয়ে এই রাজনীতিটা করার সুযোগ পাননি, যে মতুয়া আছে না মতুয়া নেই, অনুপ্রবেশকারী আছে না নেই। এই চেষ্টাটা মমতা ব্যানার্জি তখন করেছিলেন, কিন্তু সফল হননি। যে এই রাজ্যে যেন বামেরা যেতে সব অনুপ্রবেশকারী আছে বলে, অনুপ্রবেশকারী মানে তার হিন্টস ছিল ওইটা যে বাংলাদেশ থেকে আসা বাঙালি মুসলমানদের দিকে। কিন্তু আবারও বলছি যে যে জুতোই তিনি পা গলিয়েছিলেন, সেই জুতোই হচ্ছে বিজেপিও পা গলিয়েছে। যে তারাও ওই এবারের ইন্টেন্সিভ রিভিশন যখন হচ্ছে, তখন আবার তারাও তুললেন ওটা যে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা বলে আসলে সংখ্যালঘুদের দিকে তীর মারতে চাইলেন। কারণ সংখ্যালঘু ভোট যত বাদ যায়,
ভোট অ্যারিথমেটিকের নিরিখে সেটা বিজেপির পক্ষে সুবিধা যারা হিন্দুত্বের রাজনীতি করেন। কিন্তু এই করতে গিয়ে যেটা দাঁড়াচ্ছে, এই লক্ষ লক্ষ সংখ্যালঘু গরিব মানুষ, মতুয়া, তপশিলি, তাদের যে মৌলিক অধিকার, তাদের যে ভোটের অধিকার, সেটা তারা কেড়ে নিচ্ছেন। ভারতবর্ষের মতো একটা দেশ স্বাধীনতার ৭৫ বছর হয়ে যাওয়ার পর এই নোংরামি, আমি বললাম একটা ভোট করতে গিয়ে যে সেখানে মানুষগুলোর ভোটের তালিকা থেকে বেরিয়ে যাচ্ছে উপযুক্ত প্রমাণ ছাড়া, কারণ ছাড়া, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ইললজিক্যাল ওয়েতে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এই পুরো জিনিসটা আমি বলবো যে আমাদের একটা কলঙ্কের অধ্যায় হয়ে থাকবে। আমার বিশ্বাস এতৎসত্ত্বেও যে ভোট হবে আগামী 1 মাস বাদে, সেই ভোটে ডেফিনেটলি মানুষ এটা আমি আবারও বলছি যে এই দুই শাসক দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের এসআইআরের প্রশ্নেও হচ্ছে তাদের যে নেতিবাচক ভূমিকা ছিল সেটাকেও তারা মাথায় রেখে ভোট দেবেন। দুটো প্রশ্ন ছোট্ট আসবো। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিন্দু মুসলিম একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে আছে মানুষের মনে, ধর্মের ভিত্তিতে। এটা বিজেপির যে এজেন্ডা, কতটা আপনারা পার করতে পারবেন? এই এজেন্ডাটা আসলে বিজেপিরই সেট করা। মূলত 14 সালে তারা এখানে ফিরে আসার পর, দেশে জেতার পর পশ্চিমবঙ্গে তখনও বিজেপির কোনো জায়গাই ছিল না। এমনকি 2011 যে সময় পরিবর্তন হয়, বামেরা হেরে গেল অনেক বড় আসনে, তখনও বিজেপির বাড়বাড়ন্ত হয়নি। 14 সালে ক্ষমতায় আসার পর থেকে তারা দেশ জুড়েই এই হিন্দুত্বের রাজনীতিটা শুরু করলো। অর্থাৎ তারা ইস্যু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ভোট হবে ধর্মের ভিত্তিতে, ভোট হবে সাম্প্রদায়িক বিভাজনের ভিত্তিতে, মেরুকরণের ভিত্তিতে। সেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান এগুলো ইস্যু হবে না। কার্যত এরকম একটা তোলা বল বিজেপির, সেটা হচ্ছে লুফে নিয়েছেন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস। তারাও সঙ্গে সঙ্গে একই সাথে, বিজেপি যখন হচ্ছে যে হিন্দুত্বের রাজনীতির কথা বলছে আমাদের এদিকে, তৃণমূল কংগ্রেস তখন হচ্ছে যে সংখ্যালঘুদের তোষণের ক্ষেত্রে রাজনীতি নিচ্ছেন। কিছু ক্ষেত্রে সংখ্যালঘুদের রক্ষা করা সরকারের কাজ, দায়িত্ব আনডাউটেডলি, কিন্তু সংখ্যালঘু তোষণ বলতে যা বোঝায় সেই কাজ করার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসও এই সাম্প্রদায়িক রাজনীতি, সেটা হচ্ছে বা মেরুকরণের রাজনীতি এগোচ্ছেন। ফলে আমাদের রাজ্যে দুটোই, যে আপনি যদি বলেন যে মৌলবাদ, হিন্দু ফান্ডামেন্টালিস্ট ফোর্স যেমন বাড়ছে, আরএসএসের শাখা সংগঠন যেমন হৈ হৈ করে বাড়ছে, একইভাবে মুসলিম ফান্ডামেন্টালিস্ট সংগঠনগুলো বাড়ছে। এবং এই দুটো সংগঠনের বাড়ার মধ্যে দিয়ে যেটা ক্ষতি হচ্ছে শেষমেশ, গোটা রাজ্যে যে আমাদের ধর্মনিরপেক্ষ যে ভাবধারা ছিল, সংস্কৃতি ছিল, ঐতিহ্য ছিল, রাজনীতি ছিল, যে প্রশ্নটা আপনি করলেন, এই রাজনীতিটাই হারিয়ে যাচ্ছে। যেখানে দাঁড়িয়ে মেরুকরণের রাজনীতি ভোটের রাজনীতি হয়ে দাঁড়াচ্ছে, সেখানে মানুষের জীবনযুদ্ধের যে যন্ত্রণা, যে প্যারামিটার্সগুলো থাকে, আবারও বলছি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, কাজ, কৃষি, শিক্ষা, এগুলো হারিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ক্ষতির জায়গা, ভয়ের জায়গা। শেষ প্রশ্ন, আপনাদের শূন্যের ভাড়া কাটবে কি না, কি বুঝছেন? দ্বিতীয় হচ্ছে, এর সাথেই জুড়ে দিচ্ছি, আপনাকে যদি বলা হয় এই 26-এর ইলেকশানে আপনাদের মেন এজেন্ডা কি, পাবলিকের সামনে কি কি রাখতে চাইছেন? আমরা আবার বলছি যে আমাদের এজেন্ডা হচ্ছে যে কর্মসংস্থান, গোটা রাজ্যের মানুষ, অর্থাৎ আত্মসম্মান নিয়ে, আত্মনির্ভর হয়ে একটা মানুষ বাঁচবে, ভাতা নির্ভর জীবন নিয়ে যেন মানুষকে কাটাতে না হয়। এটা তার জন্য দরকার শিল্পের বিকাশ, তার জন্য দরকার পরিষেবা ক্ষেত্রের বিকাশ, যেখানে কাজ হচ্ছে, ফলে যাতে মানুষকে পরিযায়ী হতে না হয়, পরিযায়ী শ্রমিক, পরিযায়ী পড়ুয়া, পরিযায়ী ডাক্তার, ইঞ্জিনিয়ার না হতে হয়। রাজ্যের শিল্পের পরিবেশ, রাজ্যের পরিষেবার পরিবেশ আসুক। 1, 2 নম্বর হচ্ছে যে কৃষিক্ষেত্র হচ্ছে যে কৃষকেরা ভয়ঙ্কর খারাপ অবস্থায়। আলু চাষিরা মাঠে 4 টাকা কিলো দাম পাচ্ছেন, 14 টাকা বাজারে বিক্রি হচ্ছে। এই অবস্থায় খাবে কি, বাঁচবে কি, কাকে নিয়ে? ফলে ধানের ক্ষেত্র তাই হচ্ছে। ফলে রাজ্যের সরকার যদি একটা থাকে, তার কাজ হচ্ছে যে কৃষকের ন্যায্য দামে তার ফসলটা বিক্রি হয়, সেটাকে এনশিওর করা। সেটা করতে তারা ব্যর্থ হচ্ছে। 3, শিক্ষার ক্ষেত্রে যে গরিমা পশ্চিমবঙ্গের ছিল এক সময়, পশ্চিমবঙ্গ থেকে এখন লোকের লেখাপড়া করতে অন্য জায়গায় চলে যাচ্ছে। যাদবপুর প্রেসিডেন্সি কলকাতায় ভর্তি না হয়ে ব্যাঙ্গালোর, পুনে, ভুবনেশ্বর, দিল্লি দৌড়াচ্ছে। এটা আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করছে না। ফলে আমরা চাই রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি যে ভরসা ভেঙেছে এবং রাজ্য সরকারের কারণে ভেঙেছে, তারা গোটা শিক্ষাটাকে, স্কুল শিক্ষা থেকে শুরু করে বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যন্ত যেভাবে নিয়ন্ত্রণের রাজনীতি তারা করেছেন, এই মানিক ভট্টাচার্যের মডেল সব জায়গায় ব্যবহার করতে গিয়ে তাতে লেখাপড়ার মানটা নষ্ট হয়েছে। আমরা চাই সেই মান পুনরুদ্ধার করা। স্বাস্থ্যের ক্ষেত্রে সর্বোপরি যে গোটা হাসপাতালে এই অভয়াকাণ্ড আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে কতটা অরক্ষিত। অভয়াকাণ্ডের অত বড় আন্দোলনের পর, ডাক্তারদের আন্দোলনের পর যেসব কথা হয়েছিল যে
প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হাসপাতালে নিরাপত্তা, রোগী সুরক্ষার ক্ষেত্রে সরকার 1, 2, 3, 4 করে এই ভূমিকা পালন করবে। কার্যত দেখা গেল 24 সালের ঘটনার পর 26 সাল, তখনও দেখা যাচ্ছে রাত দুপুরে একটা লিফটে আটকে থেকে একটা লোককে মরে যেতে হচ্ছে আরজিকর হাসপাতালেই। একজন রোগী ইমার্জেন্সিতে আসার পর সেখানে বেড না পেয়ে ইমার্জেন্সিতেই মরে যেতে হচ্ছে টয়লেট যেতে গিয়ে আরজিকরেই। ফলে আমি বলছি যে আরজিকর কেবল একটা নাম নয়, এগুলো একটা রোগের চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ফলে এই যে গোটা স্বাস্থ্য ব্যবস্থায় যেভাবে ঘুণ ধরেছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান বানিয়েছে বটে, কিন্তু সেটা প্রহসনে পরিণত হচ্ছে যে অর্ধেক ওষুধ পাওয়া যায়, অর্ধেক পাওয়া যায় না। ফলে এই গোটা জিনিসটা যেটা চলছে, হাসপাতাল আছে ডাক্তার নেই, স্কুল আছে মাস্টার নেই, কল আছে জল নেই, এর থেকে কোথাও মুক্তি চাই, এই পরিকাঠামোর উন্নতি চাই। এগুলোই আমরা মানুষকে গিয়ে বলছি যে এবারের ভোটে এটাই সুর। একটা না করলেই নয়, একটা মানুষের মধ্যে, একটা শ্রেণীর মধ্যে, মানে যারা ভাতা পান তাদের মধ্যে কোথাও গিয়ে একটা হয়েছে, মমতা ব্যানার্জি সরকারে থাকলেই ভাতাটা পাওয়া যাবে, অন্য সরকার এলে বন্ধ করে দিতে পারে, বিশেষ করে লাল পার্টিদের। বিজেপি অ্যানাউন্স করেছে আমরা 3000 দেবো, আপনাদের দিক থেকে কিন্তু সেরকম কোনো উল্লেখ নেই। না, আমরা বরাবরই বলেছি যে মানুষের কর্মসংস্থানের প্রশ্নটা, আমরা এটাও বলেছি যে ন্যূনতম রোজগার মানুষের দরকার। রোজগার শব্দটা আমরা ভাতার চেয়ে রোজগারটা বলি, যে সরকারকে সেই ভূমিকা নিতে হবে যে মাস গেলে 16-17 হাজার টাকার রেঞ্জে হচ্ছে যে রোজগার করতে পারে একজন মানুষ। বয়স হয়ে গেলে, 60-এর পর হয়ে গেলে বার্ধক্য ভাতা বামেরাও চায়, আমাদের সময় চালু হয়েছে। বিধবা ভাতা আমাদের সময় চালু হয়েছে। এই যে আজকে সবুজ সাথী বলছেন, সাইকেল দেওয়া হচ্ছে, তো কান্তি গাঙ্গুলির সময় তখন চালু হয়েছে, বুদ্ধদেববাবুরা চালু করেছেন। হ্যাঁ, আপনি বলছেন স্কুলে স্কলারশিপ, আপনি কন্যাশ্রী প্রকল্প, ওরা নাম বদলেছেন বটে, সেটা তখনও ছিল। ফলে আবার বলছি যে সরকার থাকলে সরকারের বহু প্রকল্প থাকবে, সেগুলো বাস্তবায়িত হবে। পরের সরকারের কাজ হচ্ছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, যেগুলো তার মধ্যে থেকে ভালো। কিন্তু আবার বলছি, কন্যাশ্রী আছে বলেই আমি কিন্তু বাল্যবিবাহ আটকাতে পারছি না। ভারতবর্ষের মধ্যে সেকেন্ড লার্জেস্ট রাজ্য হচ্ছে যেখানে সবচেয়ে তাড়াতাড়ি মেয়েদের বিয়ে হচ্ছে। কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, কেন হচ্ছে এটা ভাবতে হবে আমাদেরকে। ফলে সবটাই ভাতার জন্য নয়। আমি বলছি যে আমাদের সব মহিলারা ভাতা পান, এত সত্ত্বেও তো গত ভোটে বিজেপি বা আমাদের মিলিয়ে, সিপিএম মিলিয়ে 1.25 কোটি মেয়েরা ভোট দিয়েছেন আমাদেরকে, তো তারা ভাতা পাননি, তারা ভাতা পেয়েছেন এবং তৃণমূল সরকারের বিরোধিতা করে ভোট দিয়েছেন। এটা প্রমাণ করে যে মানুষ শুধু ভাতার বিনিময়ে আনুগত্য, মানুষ হচ্ছে যে বিক্রি হয় না মানুষের অংশের কথা বলেছিলেন। হ্যাঁ, ফলে আবার অনেক গরিব মানুষ আছে যাদের জীবনে এই ভাতাটার একটা দরকার আছে। আমরা ডেফিনিট যে আমরা ক্ষমতায় আসলে যে এই ভাতা মানুষের বন্ধ হবে না, এই ভাতা যেগুলো আছে থাকবে। যে মানুষের ভাতার প্রয়োজন যত বেশি জরুরি ভিত্তিতে সেই ভাতা হচ্ছে তাদেরকে দেওয়া হবে। সমাজের সবচেয়ে প্রান্তিক অংশের মানুষ যারা আছেন তারা অনেক বেশি অগ্রাধিকারের ভিত্তিতেই ভাতা পাবেন, এই নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না। এখানে তৃণমূল সরকার কোনো দয়া দাক্ষিণ্য করছেন না, মানুষের করের টাকা নিয়েই মানুষকে হচ্ছে যে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে ভাতা। কিন্তু মনে রাখতে হবে যে ভাতাটা হচ্ছে একটা শর্ট টার্ম মেজার। সরকারে থাকলে 15 বছর ধরে শুধু শর্ট টার্ম মেজার নিলে চলে না, লং টার্ম মেজারও ভাবতে হবে। সেখানেই প্রশ্নটা হচ্ছে কর্মসংস্থান। ভাতা হচ্ছে শর্ট টার্ম, কর্মসংস্থান হচ্ছে লং টার্ম। আমরা দুটোর পক্ষে, আমরা শুধু ভাতা না, ভাতা এবং কর্মসংস্থান, তফাৎ এটা।